কথা বিছানায় বসে আছে ইতি এবং রূপুর রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। কথার কিছুই ভালো লাগছে না, নিচে যে যাবে তার উপায়ও নেই। তাই সে ভাবলো আয়াসকে ফোন করবে। যেই ভাবা সেই কাজ। কথা আয়াসকে ভিডিও কল দিল। আয়াস তার অফিসে মিটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আবরার এবং আহান কিছুক্ষণ আগেই চলে গিয়েছে। হঠাৎ আয়াসের ফোন বেজে উঠল। আয়াস ফোন হাতে নিয়ে দেখলো কথার ফোন। আয়াস ফোনটা রিসিভ করে মুখের সামনে ধরলো, আর তখনই তার সামনে কথার উদাসীন মুখটা ভেসে উঠল। কি হয়েছে আমার ময়না বউটার? মুখটা এমন চুপসে আছে কেন? আপনি কোথায়, কখন আসবেন? আমি তো অফিসে, আর আজকে বাড়িতে আসতে আমার কিছুটা দেরি হবে বউ। আজ অনেক কাজ। অফিসে মিটিং শেষ করে কার্যালয়ে যেতে হবে, যেখানেও ভীষণ কাজ। তার মানে আজ দুপুরে আসবেন না? মুখটা মলিন করে ইশারা করলো। আজ পারছি না বউ, এই দেখো কানে ধরছি। শুধু আজকের দিনটার জন্য ক্ষমা করে দাও। ইনশাল্লাহ রাতে এসে একসাথে খাবার খাবো, ঠিক আছে? আচ্ছা, আপনি ভালোভাবে কাজ করুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বউ। আমি না আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবে। কথা মাথা নাড়িয়ে সায় জানালো, এরপর ফোনটা রেখে দিল। কথার আজ সকাল ধরেই পেটে চিনচিন ব্যথা করছে। এই শেষ মাসে এসে প্রায় প্রতিদিনই এমন ব্যথা অনুভব হয় কথার। তাই ভাবলো আজও হয়তো তেমনি ব্যথা হচ্ছে। কিন্তু কথার মনটা আজ ভীষণ ছটফট করছে। কোনো কিছুতেই সে শান্ত হতে পারছে না। তাই তো আয়াসকে ফোন করা। আয়াসকে তার ভীষণ দেখতে ইচ্ছা করছে, একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। কিন্তু আয়াজের যে আজ ভীষণ কাজ। কথা জানে সে যদি আয়াজকে এখনই বাসায় চলে আসতে বলে তাহলে আয়াজ সব কিছু ছুঁড়ে ছেড়ে তার কাছে চলে আসবে। কিন্তু কথার কাছে এটা যুক্তিযুক্ত মনে হয় না। ইতি কথাকে খাবার খাইয়ে দিচ্ছিল, তখনই ঘরে নূপুরের আগমন ঘটে। কথু, আমি আর ইতি ভাবছিলাম আর কয়েকদিন পরই তো তোর ডেলিভারি ডেট, তাই বাবুর জন্য কিছু কেনাকাটা করতে। তুই বিকেলে বাসায় একা থাকতে পারবি, আমাদের বেশি সময় লাগবে না। আরে তোমরা চিন্তা করো না, আমি একা থাকতে পারবো। আর বাবা তো আছেই, আমার কোনো প্রয়োজন হলে বাবাকে বলবো না। সাবধানে থাকবে কিন্তু, কোনো দরকার হলে সাথে সাথে আমাদের ফোন দেবে। আচ্ছা বাবা, আচ্ছা, মনে থাকবে আমার। নূপুর এবং ইতি শপিং এর উদ্দেশ্যে বের হয়েছে সেই বিকেল 4টার দিকে। এখন সন্ধ্যা 6টা বাজতে চলল। কথা এতক্ষণ ঘুমিয়ে কাটিয়েছে, কিন্তু হঠাৎই তার পেটে তীব্র ব্যথা হতে শুরু করলো। কথা ব্যথাটা সহ্য করতে পারছে না। কথা একটা হাত পেটে রেখে আয়াজের নাম্বারে ফোন দিতে লাগলো, কিন্তু না, আয়াজ ফোন ধরছে না। বেশ কয়েকবার আয়াজকে ফোন দেওয়ার পরও আয়াজ ফোন ধরলো না। কথা ব্যথা সহ্য করতে পারছিল না। সে যে আওয়াজ করে রওশন আলী খানকে ডাকবে সেই ক্ষমতাও তো তার নেই। কথা বসা থেকে উঠে দাঁড়ালো, এক হাতে পেট এবং অপর হাত দেওয়ালে ভর দিয়ে কোনো রকম হেঁটে চলল রওশন আলী খানের ঘরের দিকে। রওশন আলী খান তখন বিছানায় বসে বই পড়ছিলেন। হঠাৎই সে দরজায় কড়াঘাতে আওয়াজ শুনতে পায়। রওশন আলী খান বই থেকে মুখ তুলে তাকালো দরজার পানে, আর তখনই সে দেখতে পায় কথা পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কথার চোখ মুখ লাল হয়ে আছে। কথার এহেন অবস্থা দেখে রওশন আলী খান দ্রুত পায়ে কথার পানে ছুটে যায়। কথা মা, কি হয়েছে তোর? এমন করছিস কেন? তীব্র ব্যথা নিয়ে কথা রওশন আলী খানের উদ্দেশ্যে ইশারা করে। বড় বাবা, পেটে ভীষণ ব্যথা হচ্ছে, কিছু একটা করো, আমি সহ্য করতে পারছি না। কথার ইশারা বুঝতে পেরে রওশন আলী খানের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বাড়িতে ইতি নূপুর নেই তা সে জানে। রওশন আলী খান ভাবলেন সে আয়াজকে ফোন করবে, তাই তিনি ঘরে যেতে লাগলেন। তখনই কথা রওশন আলী খানকে আটকে ইশারা করলো। বাবা, দয়া করে তাড়াতাড়ি কিছু একটা করো। আমি ওনার ফোন দিয়েছিলাম, উনি ফোন ধরেননি, হয়তো মিটিংয়ে আছেন। বাবা, তুমি কিছু একটা করো, আমি এই ব্যথা সইতে পারছি না। রওশন আলী খান দিক বিদিক শূন্য হয়ে পড়লেন। তুই একদম ভয় পাস না মা, আমি আছি তো, আমি তোকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছি। এই বলে রওশন আলী খান টেবিল থেকে ফোনটা উঠিয়ে পাঞ্জাবির পকেটে নিলেন এবং কথাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে সামনে আগাতে লাগলেন। কথা বেশ কষ্ট রওশন আলী খানের হাত খামচে ধরে পা মেলালো, কিন্তু সিঁড়ি কাছে আসতে কথা কান্না এবং ব্যথা তীব্র থেকে তীব্র হলো। বাবা, আমি সিঁড়ি বেয়ে নামতে পারবো না বাবা, আমার ভীষণ ব্যথা লাগছে, আমি সইতে পারছি না বাবা। কথার ব্যথাকে কেউ নেকা ভেবো না। ডেলিভারির সময় একজন মহিলার বৃষ্টি হাড় ভাঙ্গার মতো যন্ত্রণা হয়, এটা শুধুমাত্র একজন মাই বুঝতে পারে। রওশন আলী খান অসহায় হয়ে পড়লেন। তার বয়স বেশ ভালোই। এই বয়সে কথাকে কোলে করে নিচে নামানোটা বেশ কঠিন, তবুও তিনি হার মানবেন না।
এই পরিস্থিতিতে কাউকে ফোন দেওয়ার কথাটা রওশন আলী খানের মাথা থেকেই বের হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে একজন ব্যক্তি নিশ্চয়ই স্বাভাবিক থাকবে না, এটা তো বুঝো তোমরা। মা তুই শক্ত করে আমাকে ধরে রাখ, তোর বাবা আছে তো, আমি কি তোকে কোলে করে নিচে নামাবো। কথা ভরসা পেল রওশন আলী খানের কথায়। রওশন আলী খান আল্লাহর নাম নিয়ে কথাকে কোলে তুলে নিলেন। কথা একজন প্রাপ্ত বয়স্ক মেয়ে, তার উপর সে গর্ভবতী, তাই কথার ওজনটাও বেশি হবে, এটাই স্বাভাবিক। রওশন আলী খানের বয়স্ক মানুষ, তার দ্বারা কথার ভার বহন করা সম্ভব নয়, তবুও তিনি মনের জোরে কথাকে কোলে করে সামনে আগাতে লাগলেন। কথা যন্ত্রণায় ছটফট করছে। রওশন আলী খান বেশ সাবধানে কথাকে নিয়ে সিঁড়ি পার করছেন আর কথার উদ্দেশ্যে বলে যাচ্ছেন, এই তো মা, আর একটু সহ্য কর, বাবা এখনই তোকে হাসপাতালে নিয়ে যাবে, কিছু হবে না তোর, একটু অপেক্ষা কর, শুধু বাবার উপর বিশ্বাস রাখ। রওশন আলী খান এভাবেই কথা বলতে বলতে কথাকে নিয়ে নামছিলেন, আর মাত্র দুটো সিঁড়ি বাকি। ঠিক তখনই একটা বিকট শব্দ ভেসে আসলো। রওশন আলী খান আল্লাহ বলে নিচে বসে পড়ল, কিন্তু তখনও তিনি কথাকে আগলে রেখেছেন। কথা দেখতে পেল রওশন আলী খানের বুক থেকে তাজা রক্ত বের হয়ে আসছে। কথা কিছু বুঝে ওঠার আগে আরো একটি বিকট শব্দ ভেসে আসলো। রওশন আলী খান এবার আর নিজেকে শক্ত করে ধরে রাখতে পারলেন না, তার হাত হালকা হয়ে আসলো, কিন্তু তবুও তিনি কথাকে আগলে রাখতে চেষ্টা করলেন। সেই অবস্থায় তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে দু সিঁড়ির কোণে মতে পার করে কথাকে নিয়ে নিচে নেমে আসলেন। বড় বাবা, কি হয়েছে তোমার? রক্ত রক্ত কোথা থেকে আসলো বড় বাবা? রওশন আলী খান নিষ্প্রাণ চোখে তাকালো কথার দিকে, চোখ তার বুজে আসছে। বড় বাবা, ও বড় বাবা, তাকাও না, আমার অনেক ব্যথা করছে তো বড় বাবা, তুমি না বলেছিলে আমাকে হসপিটাল নিয়ে যাবে? ও বড় বাবা, ওঠো না। কথা নিজের তীব্র ব্যথা নিয়ে রওশন আলী খানকে ডাকতে লাগলো। রওশন আলী খান অস্পষ্ট সুরে বলে উঠলেন, আমাকে ক্ষমা করে দিস মা, তোর এই বাবা তা তোকে দেওয়া কথাটাও রাখতে পারলো না, তুই পালিয়ে যা মা, কষ্ট হলেও তুই পালিয়ে যা। কে কোথায় পালাবে? রওশন আলী খান। কারো আওয়াজে কথা এবং রওশন আলী খান পেছনে ঘুরে তাকালো, আর তখনই তারা দেখতে পেল জামশেদ চৌধুরীর হাতে বন্দুক নিয়ে তাদের দিকে হেঁটে আসে। তার পাশে বেশ কিছু লোক। কথা এবং রওশন আলী খান কেউই জামশেদ চৌধুরীকে এখানে আশা করেনি। তারা তো জানতো জামশেদ চৌধুরী জেলে, তাহলে এখানে কিভাবে? জামশেদ চৌধুরী রওশন আলী খান ও কথার সামনে এসে দাঁড়ালো এবং রওশন আলী খানের বুক বরাবর বন্দুকটা তাক করলেন। তোরা কি ভেবেছিলি আমার দুই বোনকে এইভাবে জেলে ঢুকিয়ে আমাকে রিমান্ডে পাঠিয়ে তোরা সুখের সংসার করবি? এতটাই সহজ, হ্যাঁ? রওশন আলীর দম ফুরাবার পথে, তবুও তিনি কষ্ট করে বলে উঠলেন, আমার কথা মাকে ছেড়ে দে, ওর কোনো দোষ নেই। রওশন আলী খানের কথা শুনে জামশেদ চৌধুরী আবারও হেসে উঠলেন। তোর কথা আমাকে কি করব তা পরেই দেখা যাবে, তার আগে তোর কাজটা সেরে নেই। এই বলে জামশেদ চৌধুরী পরপর দুবার গুলি চালিয়ে দিল রওশন আলী খানের বুকে। কথা সিক্ত চোখে তাকিয়ে রইল রওশন আলী খানের রক্ত মাখা শরীর পানে। কথা যেন তার ব্যথার কথা ভুলে গেল, কিন্তু তার অনাগত সন্তান বারবার জানান দিচ্ছে তার আগমন বার্তা। কথা কাঁপা কাঁপা হাতে রওশন আলী খানের গালে হাত বুলালো। এই একটু আগে না এই মানুষটা কথাকে অভয় দিয়ে যাচ্ছিল, সামর্থ্য না থাকা সত্ত্বেও কথাকে কোলে করে নিচে নামাতে যাচ্ছিল। কথা রওশন আলী খানকে ধাক্কাচ্ছে, কথার মুখে কিছু প্রকাশ করতে পারছে না, কিন্তু মনে মনে বলে চলছে, বড় বাবা, ওঠো। বড় বাবা, তুমি না বলেছিলে আমাকে হসপিটালে নিয়ে যাবে, তাহলে এভাবে শুয়ে আছো কেন? ও বড় বাবা, এনাদের আমার ভীষণ ভয় করছে। বড় বাবা ওঠো, এনারা আমাকে মেরে ফেলবে। বড় বাবা, আমার প্রতি এতটা নিষ্ঠুর হয়েও না, ওঠো না, আমার কষ্ট হচ্ছে তো বড় বাবা। কিন্তু না, রওশন আলী খান আর উঠলেন না। ওইদিকে কথা ব্যথায় প্রাণহীন হওয়ার অবস্থা। জামশেদ চৌধুরী দুজন মেয়েকে ডেকে নিয়ে এসে বলল, একে নিয়ে ওই ঘরে যাও, বাচ্চার জন্ম হলে আমাকে ডাকবে। মেয়ে দুটো জামশেদ চৌধুরীর কথা মতো কথাকে টেনে নিয়ে যেতে লাগলো, কিন্তু কথার মনের মাঝে আহাজারি করে চলছে। অশ্রু ভেজা চোখে জামশেদ চৌধুরীর পানে তাকিয়ে নিজের সন্তানের জীবন ভিক্ষা চাইছে, কিন্তু না, পশু নামক জামশেদ চৌধুরীর এতে কোনো হেলদোল নেই। আয়াস এতক্ষণ অফিস মিটিংয়ে ছিল। মিটিং শেষে আয়াস তার ফোন হাতে নিয়ে দেখতে পেল ফোন সাইলেন্ট করা এবং ফোনের স্ক্রিনে কথার বেশ অনেকগুলো মিসড কল। আয়াস ঘাবড়ে গেল কথার এতগুলো কল দেখে, তাই সে ফোন লাগালো কথার মোবাইলে, কিন্তু না, কথা ফোন ধরছে না। সে বারবার ফোন দিতে থাকলো কথার মোবাইলে, কিন্তু তবুও কথা ফোন ধরছে না। এবার আয়াজের হাত পা কাঁপতে লাগলো। সে এবার নুপুরকে ফোন লাগালো।
হুট করে সন্ধ্যা থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। এই অবস্থায় গাড়ি চালানো ঠিক হবে না, তাই নূপুর এবং ইতি এখনো শপিং মল থেকে বের হয়নি। হঠাৎ নূপুরের ফোনটা বেজে উঠল। নূপুর তার ব্যাগ থেকে ফোনটা বের করে দেখতে পেল আয়াজের কল। হ্যাঁ ভাইয়া বলো। নূপুর তুমি কোথায়? কথা কোথায়? ও ঠিক আছে তো? আমি ওকে কতগুলো কল করলাম, ও ধরলো না। ভাইয়া আমি আর ইতি তো বেবির জন্য কিছু কেনাকাটা করতে এসেছি, কিন্তু এই বৃষ্টির জন্য শপিং মল থেকে বের হতে পারছি না। আর কথাতেই বাড়িতে তো বাবাও আছে। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে ফোন করছি। এই বলে আয়াজ ফোন রেখে রওশন আলী খানকে ফোন দিল। রওশন আলী খানের ফোন তার পকেটেই ছিল, তাই ফোন আসার সাথে সাথেই শব্দ হলো। জামশেদ চৌধুরী তখন সোফায় বসা। ফোনের আওয়াজ শুনতেই সে রওশন আলী খানের কাছে গিয়ে দাঁড়ালো এবং রওশন আলী খানের পকেট থেকে ফোনটা বের করে নিয়ে আসলো। ফোনে নজর বুলাতেই রওশন আলী খানের ঠোঁটে শয়তানি হাসি ফুটে ওঠে, কিন্তু কিছু একটা ভেবে ফোনটা কেটে দেয় এবং মোবাইলটা এক বাড়িতে ভেঙে টুকরো টুকরো করে ফেললেন। আয়াজের এখন হাত পা কাঁপতে থাকে। সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়ে এবং আবরার এবং আহানকেও ফোন দিয়ে সব কিছু জানিয়ে দেয়। আহান এবং আবরারও তাদের অফিস থেকে বের হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ঘরের দরজাটা খুলে যায় এবং একজন মহিলার হাতে ফুটফুটে একটা বাচ্চা দেখা যায়। বাচ্চাটি কান্না করে তার উপস্থিতি জানান দিচ্ছে। বাচ্চাটিকে দেখে জামশেদ চৌধুরী বাচ্চার কাছে আসলেন। স্যার, মেয়েটার অবস্থা বেশ খারাপ। পড়ে যাওয়ার কারণে পেটে বেশ চোট পেয়েছিল। বাচ্চাটির অবস্থাও ভালো না। তাদের দুজনেরই এখন চিকিৎসা প্রয়োজন। জামশেদ চৌধুরী বাচ্চাটিকে ছিনিয়ে নিলেন মহিলাটির থেকে। তোমাদের কাজ শেষ, এবার তোমরা যাও। জামশেদ চৌধুরীর কথার পরিপ্রেক্ষিতে মহিলা দুটি আর কিছু বলতে পারল না, তারা চলে গেল। জামশেদ চৌধুরী বাচ্চাটির পানে তাকে বাঁকা হাসলেন। ইস, এত সুন্দর বাচ্চার নাকি এখনই মৃত্যু ঘটবে। আহ! জামশেদ চৌধুরী বাচ্চাটি নিয়ে ঘরে প্রবেশ করলো, আর সেখানে তিনি দেখতে পেলেন কথা নিস্তেজ হয়ে শুয়ে নিষ্প্রাণ ভাবে তাকে আছে। জামশেদ চৌধুরী কথার দিকে তাকে বলে উঠলেন, ইস, তোদের ভাগ্যটাই খারাপ, কারণ তোদের সাথে আয়াজ এবং জমিদার বাড়ির সংযুক্ত আছে। এই বলে জামশেদ চৌধুরী তার হাতে থাকা বন্দুকটি বাচ্চাটির বুকে রাখলেন। এই দৃশ্য দেখে কথা ঠিক থাকতে পারল না। কথা দুর্বল নিস্তেজ শরীর নিয়েই উঠতে লাগলো, কিন্তু না পারছে না সে তার শরীরের সঙ্গে। পরপর দুটো বিকট গুলির আওয়াজে খানবাড়ি সম্পূর্ণ নিস্তেজ হয়ে গেল। আর কিছুক্ষণ পর জামশেদ চৌধুরী তার লোকদের নিয়ে বেরিয়ে পড়লেন খানবাড়ি থেকে। খানবাড়ির সেই গভীর নিস্তব্ধতায় কথা থেকে যেন ভেসে আসছে কারো শেষ আরতি। একটি নীরব মিনতির সুর যেন বাতাসে মিশে ধাক্কা দিচ্ছে বাড়িটির প্রতিটি কোনায় কোনায়। নেতা সাহেব, আপনি তো কথা দিয়েছিলেন, বলেছিলেন আমাকে এবং আমাদের সন্তানকে আপনি আগলে রাখবেন, রক্ষা করবেন সকল বিপদ থেকে। কিন্তু আজ যখন আমি ছিন্ন ভিন্ন নিঃশেষ, তখন আপনি আসেননি। আমার শরীরটা যেন ক্রমশ ভেঙে পড়ছে, প্রতিটি শ্বাস যেন মৃত্যুর ধাক্কা। আমরা অসহায়, আমরা একা, আর আপনি নেই আমাদের পাশে, পারলেন না আমাদের আগলে রাখতে। নেতা সাহেব, আপনাকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না, কখনোই না। আপনি আপনার ওয়াদা রক্ষা করতে পারেননি। এই যন্ত্রণা আপনি জীবনের শেষ দিন পর্যন্ত বহন করবেন। নিয়তি ঠিক কাকে কখন কথায় এনে দাঁড় করিয়ে দেবে তা বোঝা সত্যি দুঃসাধ্য। কখনো সে হয় তোমার সবচেয়ে বড় আশ্রয়, আর কখনো বিপক্ষ দল থেকেও ভয়াল রূপ নিয়ে দাঁড়িয়ে যায় সামনে। তেমনি হয়েছে জামশেদ চৌধুরীর ক্ষেত্রে। সে এখন মৃত্যুপথ কুঠি নামক বাড়িতে নিজের মৃত্যুর প্রহর গুনছে। ঘরের এক কোনায় একটি মাঝারি আকারের লোহার রড ছাদের সাথে যুক্ত করা, সেখানেই দড়ি দিয়ে উল্টো হয়ে ঝুলিয়ে রাখা হয়েছে জামশেদ চৌধুরীর ক্ষতবিক্ষত দেহটি। গত 2 দিন ধরে তার উপর পাশবিক নির্যাতন করে যাচ্ছে জমিদার বাড়ির 3 খান। জামশেদ চৌধুরী এখন নিজের মৃত্যু কামনায় ব্যস্ত। তার মুখ অ্যাসিডে ঝলসে গিয়েছে, গায়ে কাটা চাবুকের আঘাতের চিহ্ন। কিছু কিছু চিহ্নগুলোতে অ্যাসিডের প্রহর পড়েছে, যার কারণে ঝলসে গিয়েছে সেই সকল স্থান। 2 হাতের নখগুলো উফরে ফেলা হয়েছে, পায়ের আঙ্গুলগুলো কেটে দেওয়া হয়েছে। 2 দিন কাটা স্থানগুলো খোলা অবস্থায় থাকার ফলে সেখানে জীবাণু আক্রমণ করা শুরু করে দিয়েছে। গত 2 দিন ধরে সে অভুক্ত। সব মিলিয়ে জামশেদ চৌধুরীর কাছে এখন মৃত্যু বেশি সহজ মনে হচ্ছে, কিন্তু না, এত সহজে 3 খান তাকে মৃত্যু দিতে রাজি নয়।
দুদিন আগে জামশেদ চৌধুরীর নিয়তি সেদিন তার সাথে ছিল না, তাই তো সে খানবাড়ি থেকে বের হতে নিবে ঠিক তখনই তার সামনে 5টি গাড়ি থামে। 3টে গাড়ি থেকে পালানোর শরীরে বেশ 12 জন লোক বের হয়ে জামশেদ চৌধুরী ও তার সাথীদের ধরে ফেলে। পরের 2 গাড়ি থেকে আয়াস, আবরার এবং আহার বের হয়ে আসে। তাদের পিছু পিছু এরশাদ, মোর্শেদ ও হাসিবও আসে। তাদের 3 জনের তখন মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে জামশেদ চৌধুরী খানবাড়ির সামনে। তাহলে কথা এবং রওশন আলী খানের কি অবস্থা? আয়াস নিজের কাঁপা কাঁপা শরীরটা নিয়ে ছুটে চলল বাড়ির মধ্যে। আবরার এবং আহান ও আয়াজের পিছু পিছু ছুটে চলে। বাড়িতে প্রবেশ করতেই আয়াজ চিৎকার দিয়ে বলে ওঠে, বাবা। আবরার এবং আহান স্তব্ধ রওশন আলী খানের রক্তমাখা দেহ দেখে। আয়াজ ছুটে গেল রওশন আলী খানের পানে। বাবা, বাবা উঠো বাবা। এই বাবা, আবরার বাবাকে চোখ খুলতে বল। বাবা, বাবা এই দেখো আমি এসেছি। তুমি আমার সাথে এমন করতে পারো না। তুমিও চলে যাবা মায়ের মতো। কেন সবাই আমার সাথে এমন করো বাবা? ও বাবা। আয়া চিৎকার করে কেঁদে উঠে রওশন আলী খানের নাম ধরে ডাকতে থাকে। তার কণ্ঠে ছিল ব্যথার বিদীর্ণ আর্তনাদ। সেই মুহূর্তে আহান যেন কিছু একটা টের পেয়ে যায়। মুহূর্তেই সে রওশন আলী খানের হাতের কবজি শক্ত করে চেপে ধরে। ঠিক তখনই অন্ধকারের মাঝে এক টুকরো আশার আলো যেন ঝলকে উঠে তার চোখে। ভাইয়া, বড় বাবা বেঁচে আছে। বড় বাবার পালস এখনো চলছে। বড় বাবাকে এখনই হাসপাতালে নিতে হবে। এরশাদ, মোর্শেদ, আমাকে সাহায্য করো বড় বাবাকে গাড়িতে ওঠানোর জন্য। আহানের কথা শুনে আয়াজের মন কিছুটা শান্ত হয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই আয়াজের বুকটা ধক করে ওঠে। কথা কোথায়? আবরার কথা কোথায়? বউ, বউ কোথায় তুমি? এই বউ। এই বলে আয়াজ কথাকে ডাকতে থাকে এবং খুঁজতে থাকে। আয়াজের সাথে আবরারও কথাকে খুঁজতে থাকে। নিচের একটা ঘরের সামনে এসে দাঁড়াতেই আয়াজের পা থেমে যায়। তার শরীর অবশ হয়ে আসে। দাঁড়িয়ে থাকার মতো শক্তিটাও সে পাচ্ছে না। মনে হচ্ছে কেউ তার গলা চেপে ধরেছে। আয়াজ ঠিক মতো শ্বাসটাও নিতে পারছে না। কোনো মতে সে আবরারের নাম ধরে ডাকলো। আবরার। আয়াজের এক ডাকে আবরার তার কাছে চলে আসে, কিন্তু ঘরে এসে সে এমন কিছু দেখতে পারবে তা সে কখনো কল্পনা করতে পারেনি। কথা বিছানায় চোখ বন্ধ করে নিস্তেজ হয়ে পড়ে আছে। তার পেটে গুলির কারণে রক্তে বিছানা ভিজে গিয়েছে। তার পাশে অক্ষত নবজাতক শিশুটির শ্বাস চলছে কি না তা বোঝা যাচ্ছে না। আয়াজ তার ভঙ্গুর শরীরটা টেনে নিয়ে গেল কথার কাছে। আয়াজ যেন আয়াজের মধ্যেই নেই। তার কাছে সবকিছু কেমন যেন অচেনা অজানা লাগছে। আয়াজ কথার বাহু ঝাঁকি বলে উঠল, বউ, এই উঠো। এই দেখো আমি এসেছি। তুমি না বলেছিলে আমাকে তাড়াতাড়ি ফিরে আসতে? এই দেখো আমি এসেছি তো। পাশে থাকা বাচ্চাকে উঠিয়ে আবরারের পানে তাকিয়ে, এই ভাই, ওকে একটু উঠতে বল। ও এইভাবে শুয়ে আছে কেন? আমাদের মেয়ে একা একা কষ্ট পাচ্ছিল না? এই প্রিন্সেস, তুমিও তোমার মায়ের মতো রাগ করেছো? চোখ মেলে তাকাও না। আবরার বুঝতে পারলো আয়াসের নিজের মধ্যে নেই, না হলে এতক্ষণ সে এখানে সময় নষ্ট না করে কথাকে নিয়ে হসপিটালে ছুটত। আয়াজ, কথা এবং প্রিন্সেসকে নিয়ে এখনই আমাদের হাসপাতালে যেতে হবে। না হলে কি? হ্যাঁ, না হলে কি? কিছুই হবে না আমার প্রাণ দুটোর। তুই ভুলেও উল্টাপাল্টা কিছু বলবি না বলে দিলাম। তুই প্রিন্সেসকে একটু ধর। ওর শরীরটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি আমার কথাকে নিচ্ছি। ওদের কিছু হবে না, কিছু হবে না ওদের। আয়াস নিজেও বুঝতে পারছে না সে কি করছে বা বলছে। আয়াস কোলে তুলে নিল কথাকে, ছুটে প্রায় অগ্রসর হলো গাড়ির উদ্দেশ্যে। আবরার নিজের দুরু দুরু বুক ও কাঁপা কাঁপা শরীরটি নিয়ে বাচ্চাটার ছোট দেহটা বুকের সাথে জাপটে ধরে আয়াজের সাথে পা বাড়ালো। পারভিউ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বালাগঞ্জের অন্যতম নামিদামি হাসপাতালের মধ্যে এই হাসপাতালটি অন্যতম। আজ এই হাসপাতালের পরিবেশটি বেশ গম্ভীর ও ভারী হয়ে আছে। হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির সকল সদস্য। তাদের চোখে উৎকণ্ঠার ছাপ এবং ঠোঁটে জমে থাকা কিছু নিঃশব্দ প্রার্থনা। সবাই তাকিয়ে আছে থিয়েটারের উপরে জ্বলে লাল বাতিটির দিকে, যেন সেই একটি বাতি এখন তাদের সমস্ত আশার প্রতীক। বাতিটি কখন নিভবে, কখন দরজা খুলে ডাক্তার এসে সুসংবাদ শোনাবে, এই অজানা প্রতীক্ষার ভারে মুহূর্তগুলো যেন যুগের সমান দীর্ঘ হয়ে যাচ্ছে সকলের কাছে। জাফর আলী খান এই বয়সে এতটা ভার নিতে পারেনি। একদিকে নিজের বড় সন্তান, অপরদিকে নিজের আদরের নাতনি। তাই সে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি আইসিইউতে আছেন। জমিদার বাড়ির সকলে এসব কিছু শুনে এক মুহূর্তেরও
অপেক্ষা করেনি, ছুটে এসেছে হাসপাতালে। জোনাকি খান এই নিয়ে 4 বার জ্ঞান হারিয়েছে, তাই তাকে অন্য কেবিনে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তার সাথে বাড়ির মেজগিন্নিও আছেন। ইলিয়াস আলী খান ও আশফাক আলী খান নিস্তেজ অপারেশন থিয়েটারের বাইরে চেয়ারে বসে আছেন। পুরুষ মানুষ তারা, তাই হয়তো তাদের মধ্যকার অনুভূতিগুলো প্রকাশ করতে পারছেন না। নূপুর ইতি এক কোনায় দাঁড়িয়ে নিঃশব্দে কান্না করে যাচ্ছে। তাদের মনে হচ্ছে সবকিছু তাদের জন্যই হয়েছে। তারা যদি কথার খেয়াল রাখতো তাহলে এমন কিছু হতো না। কিন্তু তাদের এই ভাবনা কি আদৌ সঠিক? একদমই না। তারা সেখানে থাকলে জামশেদ চৌধুরী কি তাদের ছেড়ে দিত? অপারেশন থিয়েটারের দরজার সামনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে আয়াজ। চোখ দুটো আটকে আছে লাল আলোটায়। যেটা জ্বলছে মানে এখনো সব অনিশ্চিত, আর নিভে যাওয়া মানে হয়তো তার পৃথিবীটাও চিরতরে ভেঙে যাবে, নয়তো নতুন করে সব গড়ে উঠবে। আজকের এই মুহূর্ত আয়াজ যেন আর নিজেকে খুঁজে পাচ্ছে না। তার সমস্ত অনুভূতি, সমস্ত অস্তিত্ব কেমন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে। তার বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে, সবকিছু কেমন শূন্য ও হাহাকার ভরা লাগছে। আয়াজের ভেতর থেকে একটা প্রশ্ন বারবার উঠে আসছে, কেন কেন সৃষ্টিকর্তা বারবার তাকে এমন নিষ্ঠুর পরীক্ষার মুখোমুখি করেন? কেন তার জীবনটা কেবলই হারানোর তালিকায় পরিণত হয়েছে? সে তো একটু শান্তি, একটু ভালোবাসা আর একটু সুখী চেয়েছিল। তাও কি তার প্রাপ্য ছিল না? আয়াজের চোখের কোণে জল জমেছে। সে কাঁদতে চায়, ভেঙে পড়তে চায় কারো বাহুডোরে, কিন্তু এক অদৃশ্য কোনো শক্তি তাকে আটকে রেখেছে। চোখে জল, ঠোঁটে নেই কোনো শব্দ, কিন্তু তার ভেতরে ভেতরে এক অরুদ্ধ আর্তনাদ চলছে। তার অনুভূতিরাও আজ যেন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। সে না কাঁদতে পারছে, না সান্ত্বনা খুঁজে পাচ্ছে। সে শুধু দাঁড়িয়েছে নিঃশব্দ, নিঃসহায় হয়ে। একে একে সব হারিয়ে ফেলার ভয় আর অভিমানে ভরপুর এক বিধ্বস্ত পুরুষ হয়ে আয়াস দাঁড়িয়ে আছে। আবরার এবং আহান দাঁড়িয়ে আছে এক কোণে। আবরার চাইছে নিজেকে শক্ত রাখতে, কিন্তু তার বাবা যে এখন মৃত্যুর সাথে লড়াই করছে, তার ছোট্ট বোন, এবং সেই সাথে ওই ছোট্ট প্রাণটা আবরারের মনে হচ্ছে তার কলিজায় কেউ বারবার আঘাত করে যাচ্ছে। এত আঘাত সে সইতে পারছে না। আগে তার মা, এখন তার বাবা। এত বিরহ সে কিভাবে মেনে নেবে? সে তো কখনো বাবা মা ছাড়া থাকার কল্পনাও করেনি। হুট করে কি হলো তার জীবনের সাথে? আহানও আজ বিধ্বস্ত। বারবার কথার স্মৃতি তাকে তাড়া করে যাচ্ছে, কথার হাসি মুখ, কথার দুষ্টুমি। আহান জানে তার ছোট্ট বোনটা সামান্য ব্যথা সহ্য করতে পারে না, তাহলে আজ এত বড় ব্যথা কিভাবে সহ্য করবে? রওশন আলী খান ইলমা ইসলামের সাথে খারাপ করেছে, কিন্তু সে মানুষটা তো খারাপ না। সে তো সকলকে ভালোবেসে আগলে রাখত। কথার সাথে তার দ্বন্দ্ব ছিল, তা শুধুমাত্র ইলিয়াস আলী খানের জন্য। কারণ জোনাকি খানের বিরহে ইলিয়াস আলী খানের অবস্থা হয়ে গিয়েছিল শোচনীয় থেকে শোচনীয়। তার ছোট ভাইটার এহেন অবস্থা সে মেনে নিতে পারেননি। চারপাশে যা দেখছেন তাই বিশ্বাস করে নিয়েছিলেন। জোনাকি খান তো নিজের চিঠিতে লিখেছিল সে তার ভালোবাসার মানুষের সাথে চলে যাচ্ছে। তাই তো সকলে ভেবেছিল কথা জোনাকি খান এবং অন্য লোকের সন্তান। পরিস্থিতি সবকিছু অগোছালো করে দিয়েছিল, কিন্তু সব সত্যি জানার পর রওশন আলী খান কথার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছে। সে তো তার জীবনে কিছুই পেল না। টানা 4 ঘন্টা পর অপারেশন থিয়েটারের উপরে থাকা লাল বাতিটি নিভে গেল। সকলের দৃষ্টি সেখানেই ছিল। সকলে বুঝলো তাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। সকলে দূর দূর বুক নিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। তার কিছুক্ষণ পর হাসপাতালে বড় বড় ডক্টরদ্বয় গায়ে অপারেশনের পোশাক পরে বের হলো। আয়াস ভাঙ্গা গলায় ডাক্তারদের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, সবাই কেমন আছে ডক্টর? আমার বাবা, আমার কথা আর আমার সন্তান সবাই সুস্থ আছে তো? একজন ডক্টর আয়াজের কাঁধে হাত রেখে অভয় স্বরে বলে উঠল, এতটা হাইপার হবে না আপনি। রওশন আলী খানের অবস্থা বেশ শোচনীয় ছিল। তার বুকে 4টি গুলি লেগেছিল। আমরা প্রথমে ভেবেছিলাম তার সময় হয়তো শেষ, কারণ বুকে গুলি লেগেছে। কিন্তু সৃষ্টিকর্তার হয়তো ভিন্ন ইচ্ছে ছিল। সৌভাগ্যক্রমে গুলি 4টি রওশন আলী খানের হার্টের আশেপাশে লেগেছে, তাই তিনি এ যাত্রায় বেঁচে গিয়েছেন। কিন্তু ওনার শরীর থেকে বেশ রক্তক্ষরণ হয়েছে। এই বয়সে এত রক্তক্ষরণ ভালো খবর নয়। তবে আমরা তাকে পর্যাপ্ত রক্ত প্রদান করেছি। উনি এখন আশঙ্কা মুক্ত আছেন।
এরপর ডক্টর আবারও বলে উঠল, বেবি যখন হয়েছিল তখন বেবি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায়নি, তাই কিছু সময়ের জন্য তার ফুসফুসের কার্যকারিতা বন্ধ হয়ে যায়। আপনারা যদি আর একটু দেরি করে বেবিকে হসপিটালে নিয়ে আসতেন তাহলে হয়তো বেবিকে বাঁচানো যেত না, কিন্তু আলহামদুলিল্লাহ বেবি এখন সুস্থ আছে। তবুও আমরা বেবিকে 2 দিনের জন্য আমাদের তত্ত্বাবধানে রাখবো। রওশন আলী খান এবং বাচ্চার সুস্থতার কথা শুনে আয়াজের মনটা কিছুটা হালকা হলো, কিন্তু এখনো আয়াজের নিঃশ্বাস আটকে আছে। আমার কথার কি অবস্থা? ও ঠিক আছে তো? আয়াজের মুখে কথার নাম শুনে ডক্টরদের মুখে মলিনতা ছেয়ে গেল। ডক্টরদের এহেন নীরবতায় আয়াজের বুকটা মোচড় দিয়ে উঠল। কি হলো বলছেন না কেন? আমার কথার কি অবস্থা? অশান্ত আয়াজের পানে তাকিয়ে ডক্টর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, শান্ত হন মিস্টার খান। দেখুন, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চিকিৎসা করেছি, কিন্তু আপনার ওয়াইফের অবস্থা বেশ শোচনীয়। ডেলিভারির সময় হয়তো উনি পেটে কিছুর সাথে আঘাত পেয়েছিলেন। তার উপর বাচ্চা ডেলিভারির সময় ওনার মধ্যে বেশ জটিলতা ছিল। ওনার তখনই চিকিৎসার প্রয়োজন ছিল। তার উপর ওনার পেটে 2টো গুলি লেগেছে। ডেলিভারির সময় তো তার শরীর থেকে রক্ত গিয়েছেই, আবার গুলির কারণেও ওনার শরীর দিয়ে অনেক রক্তক্ষরণ হয়েছে। তাই ডক্টরের কথাগুলো আয়াজ নিঃশব্দে শুনে গেল। তাই আমার কথা বেঁচে আছে তো? অনুভূতিহীনভাবে কথাটি বলল আয়াজ। ডক্টর আয়াজের কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বলে উঠল, উনি বেঁচে আছেন মিস্টার খান, কিন্তু কতক্ষণ তার আয়ু থাকবে তা বলা মুশকিল। তবুও তিনি প্রাণপণে মৃত্যুর সাথে লড়ে যাচ্ছেন। যখন রোগী নিজ থেকে বাঁচতে চায় তখন তার সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আগামী 24 ঘন্টার মধ্যেই যদি ওনার জ্ঞান ফিরে আসে তাহলে আর কোনো ভয় থাকবে না, কিন্তু যদি জ্ঞান না আসে তাহলে। ডক্টর আর কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। আয়াজ অনুভূতিহীন দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে কোনো ভাবভঙ্গি নেই। সে শুধুমাত্র ডক্টরকে এতটুকু বলল, আইসিইউ। এই নামটি প্রতিটি রোগী এবং তাদের স্বজনদের জন্য এক দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। আয়াসে নিজের ভঙ্গুর শরীরটা নিয়ে প্রবেশ করলো আইসিইউতে। সেখানে বিভিন্ন যন্ত্রের ডিপ ডিপ আওয়াজ ভেসে আসছে। আয়াস তাকালো সামনের দিকে। সেখানেই সে তার প্রাণভ্রমরাকে দেখতে পেল। কথার নিস্তেজ হয়ে বিছানায় শুয়ে আছে, পরনে হাসপাতালের পোশাক, তার হাতে ক্যানোলা লাগানো, অন্য হাতে রক্ত প্রদানের সুচ, মুখে অক্সিজেনের মাস্ক, নিষ্প্রাণ মুখ। আয়াস কেঁদে উঠল। নিজের প্রাণভ্রমরার কাছে এসে নিজেকে আর আটকে রাখতে পারল না। আয়াস কথার ডান হাত আলতো করে ছুলো, এমন ভাবে ছুলো যেন কথা ব্যথা না পায়। আয়াস হাঁটু কেড়ে বসলো কথার মুখের কাছে। আয়াস এবার কথার মুখের পানে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, আমাকে জ্বালিয়ে কি মজা পাও বউ? এই যে দেখছো আমি কাঁদছি, খুব আনন্দ লাগছে তোমার, তাই না? এতটা নিষ্ঠুর কেন তুমি? আয়াস নিজের চোখ মুছে নিল, কিন্তু বেহেয়া চোখ আবারও ভিজে উঠল। আয়াস এবার ভাঙ্গা গলায় বলে উঠল, চলে যাচ্ছ আমার জীবন থেকে? একটা বারও আমার কথা ভাবলে না? এই বউ, তুমি না থাকলে কলিং বেল বাজালে কে হাসি মুখে দরজা খুলে দিবে? আমি বাড়িতে আসলে কে আমার জন্য শরবত বানিয়ে দিবে? আমার ক্লান্তিতে বেয়ে পড়া কপালের ঘাম কে তার শাড়ির আঁচল দ্বারা মুছে দিবে? এই বউ, তুমি জানতে না এই পৃথিবীতে এই আয়াজ খানকে ভালোবাসার মানুষের যে বড্ড অভাব? এরপরও স্বার্থপরদের মতো আমাকে ছেড়ে চলে যাচ্ছ? এই বউ, আমার যে বড্ড কষ্ট হচ্ছে। আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে? তোমাকে ওয়াদা করেছিলাম না কথা, কখনো যদি তুমি আমার থেকে দূরে চলে যাও তাহলে আমিও তোমার পিছু পিছু চলে আসব। আমি কিন্তু আমার ওয়াদা রাখবো বলে দিলাম। এই ইহকালে একসাথে থাকতে পারবো না তো কি হয়েছে, পরকালে কেউ আমাদের বিচ্ছেদ ঘটাতে পারবে না। ও বউ, এতটা নির্দয় হইও না আমার উপর। তুমি যা যা বলবে, যেভাবে বলবে আমি তাই করব। বউ, আমাদের প্রিন্সেসটা তো বেশ কষ্ট পাচ্ছে বউ, তার তো এখন তোমাকে প্রয়োজন। আমার কথা না ভেবে অন্তত আমাদের প্রিন্সেসের কথা ভেবে ফিরে আসো। একটাবার ফিরে আসো না বউ, কথা দিলাম খুব যত্নে রাখবো তোমায়। আয়াজের এত এত ভারাক্রান্ত মনের কথাগুলো কি কথার মন গলাতে পারছে তা জানে না আয়াজ। আয়াজ এবার চোখ মুছে বেশ গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার বিশ্বাস তুমি ফিরে আসবে আমার কাছে, এটা এই আয়াজ খানের বিশ্বাস। কিন্তু তোমার ওয়াদা আমি রাখতে পারলাম না বউ।
পারলাম না ভালো মানুষ হতে, কিন্তু তোমাকে কথা দিচ্ছি আজই শেষবারের মতো খারাপ হব। বাবা, তোমার এবং আমার প্রিন্সেসের উপর করা এই অন্যায়ের শাস্তি তো তাকে দিতেই হবে আমার। আর আমি ফিরে এসে যেন দেখতে পাই তোমার কোলে আমার প্রিন্সেস হাসি মুখে খেলা করছে। তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে যাওয়ার চেষ্টা করো, তাহলে আমি মনে করব তুই আমাকে কখনো ভালোই বাসনি। আয়াস উঠে দাঁড়িয়ে কথার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল এবং কথার মাথায় হাত বুলিয়ে বলে উঠল, আসি বউ, তাড়াতাড়ি সুস্থ হও। আমি এসে যেন তোমাকে এবং আমাদের প্রিন্সেসকে মন ভরে আদর করতে পারি। এই বলে আয়াস বেরিয়ে পড়ল আইসিইউ থেকে এবং সেখান থেকে বের হয়ে এসে আয়াস আবরার, আহান, এরশাদ, মোর্শেদ ও হাসিবের পানে তাকিয়ে বলে উঠল, চলো। মৃত্যুপথ কুঠুরি বহু মাস পর আজ যেন তার প্রকৃত রূপে ফিরে পেয়েছে। চারিদিকে নীরবতা চিরে বাড়ির ভেতর থেকে ভেসে আসছে এক অসহায় আর্তনাদ, যা কাটার মতো বুকে বিঁধে যাচ্ছে। এখন প্রায় ভোর হতে চলল। এই আর্তনাদ সেই রাত থেকে ভেসে আসছে। চারপাশে ঘন জঙ্গল, নিঃশব্দ প্রকৃতি, আর সেই নিস্তব্ধতার মাঝখানে এই আর্তনাদের প্রতিধ্বনি যেন হিমেল হাওয়ার সাথে মিশে পুরো পরিবেশটাকেই শীতল করে তুলছে। কে জানে সেই কুটির ভেতর আজ আবার কোন ভয়ের ইতিহাস নতুন করে লেখা হচ্ছে। এটা কি কেবলই একটি আর্তনাদ, নাকি বহু বছর ধরে জমে থাকা এক অভিশপ্ত কাহিনীর নতুন অধ্যায় শেষ হলো আজ রাতেই? আয়াস নিজের সর্বশক্তি দিয়ে কাঁটা যুক্ত চাবুক দ্বারা জামশেদ চৌধুরীর গায়ে আঘাত করে যাচ্ছে। ছাদের সাথে লোহার রড বাঁধা, আর তাতেই জামশেদ চৌধুরীকে উল্টো করে ঝুলানো। আয়াস একের পর এক আঘাত করেই যাচ্ছে। তার সাথে জামশেদ চৌধুরী ভুবন কাঁপিয়ে চিৎকার করে যাচ্ছে। আয়াসকে আজ বেশ হিংস্র দেখাচ্ছে। সে জামশেদ চৌধুরীকে আঘাত করতে করতে হিংস্রভাবে বলে উঠল, কষ্ট লাগছে, ব্যথা লাগছে? তাহলে ভাবো আমার বাবার কেমন লেগেছিল, ভাবো আমার কথার কেমন লেগেছিল। এই আয়াজ খানের সাথে টেক্কা দিতে চেয়েছিলি, এই আয়াজ খানের সাথে এতই সহজ। আজ তুই বুঝবি শাস্তি কাকে বলে। তুই মৃত্যুর জন্য কাঁদবি, কিন্তু পারবি না মৃত্যুর কাছে ঢলে পড়তে। আয়াস এবার মোর্শেদকে বলল, মোর্শেদ, যা ওইখান থেকে অ্যাসিডের বোতলটা নিয়ে আয়। ব্যথায় জর্জরিত জামশেদ চৌধুরীর অবস্থা ভীষণ শোচনীয়। এসিডের নাম শুনে তার হাত পা কাঁপতে লাগলো। সে মিনতি করতে লাগলো আয়াজের কাছে, জীবন ভিক্ষা চাইলো, কিন্তু না, তার এই আহাজারি আয়াজ সহ ঘরের উপস্থিত কারোই মনই গোলাতে পারলো না। আয়াজ হাতে মোটা গ্লোভস পরে এসিডের বোতলটা উন্মুক্ত করলো, তারপর বাঁকা হেসে তা নিয়ে জামশেদ চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ালো। ইস, খুব কষ্ট হচ্ছে না তোর? আহারে, এবার তাহলে আরও একটু কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যা। এই বলে আয়াজ সমস্ত এসিড জামশেদ চৌধুরীর মুখে ঢেলে দিল, সাথে গায়ের ক্ষত স্থানগুলোতেও। ব্যথায় যন্ত্রণায় জামশেদ চৌধুরী গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো, কিন্তু এতেও তিনখানের মনে একটুকু মায়া জন্মালো না। আবরার নির্দয় পুরুষের মতে জামশেদ চৌধুরীর পায়ের সকল আঙ্গুল এক এক করে উফরে ফেলে দিল এবং আহান জামশেদ চৌধুরীর হাতের সবগুলো নখ উফরে ফেলল। জামশেদ চৌধুরী পানিবিহীন মাছের মতো ছটফট করতে লাগলো। তার এই ছটফট এবং যন্ত্রণার মিনতিগুলো তিন খান বেশ উপভোগ করে দেখতে লাগলো। কিছু মুহূর্ত পর আয়াজের মোবাইল বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে ইলিয়াস আলী খানের নামটা ভেসে আসে। আয়াজ তাড়াহুড়া করে কলটা ধরলো, আর তখনই পাশ থেকে সে কিছু শুনতে পেল। তাতেই তার মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। ফোন রেখে আয়াজ এবার সকলের দিকে তাকে বলে উঠল, এইটাকে এখানে ঝুলিয়ে রাখ। যা অবস্থা হয়েছে তাতে কয়দিন পর এখানেই পচে মরবে। আমি এখন আমার বউয়ের কাছে যাচ্ছি। আমাকে ছাড়া আমার বউ বিরহে সময় কাটাচ্ছে। 5 বছর পর। পাপা পাপা উঠো, দেখো আরিফ ভাইয়া আমার সাথে খেলতে চাইছে না, তুমি তাকে একটু বকে দাও পাপা। কাল বেশ রাত করে অফিসে কাজ শেষ করছিল আয়াজ, তাই তো আজ একটু বেশি ঘুমিয়ে নিচ্ছে। কিন্তু তার প্রিন্সেসের জন্য কি তা সম্ভব? আয়াজ খালি গায়ে উবুর হয়ে ঘুমিয়ে আছে। কোমর থেকে পা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা, আর তার পিঠের উপর বসে আছে 5 বছরের ছোট্ট পুতুল সেজে এক বাচ্চা মেয়ে। মেয়েটি কতক্ষণ আয়াজের চুল ধরে টানছে, তো কতক্ষণ আয়াজের মুখে তার ছোট ছোট আঙ্গুল দ্বারা হাত বুলিয়ে দিচ্ছে। আয়াজ ঘুম ঘুম নিয়ে বাচ্চাটিকে বলে উঠল,
প্রিন্সেস, বাবার অনেক ঘুম, একটু ঘুমাতে দাও। আয়াজের কথাটি বাচ্চাটির কাছে ভালো লাগলো না, তাই সে তার ছোট ছোট হাত দিয়ে খামচে ধরল আয়াজের চুল। আয়াজ ব্যথায় বলে উঠল, আরশিয়া, বাবা আমার চুল ছাড়ো, পাপা ব্যথা পাচ্ছি তো। কিন্তু আরশিয়া নামক পুতুলটি কি আর সেই কথা শুনে? সে তার মতোই আয়াজের চুল টেনে চলছে না। আয়াজ আর শুয়ে থাকতে পারল না। আয়াজ উঠে বসে আরশিয়াকে তার কোলে বসিয়ে নিলে এবং আরশিয়াকে নিচে রাখে দেখিয়ে বলে উঠল, তোমরা দুই মা মিলে আমার এত যত্নের চুলের উপর এতটা নির্যাতন করো কেন মাম্মা? এটা কি ঠিক? পাপা ব্যথা পাই না? ব্যাস, আয়াজের এতটুকুই যথেষ্ট ছিল আরশিয়াকে কাঁদানোর জন্য। আরশিয়া চোখ দুটো হাত দিয়ে ঢেকে কেঁদে উঠল। আরশিয়ার কান্নায় আয়াজ ভেবাচাকা খেয়ে গেল। পর মুহূর্তেই সে মনে মনে বলে উঠল, একেবারে মায়ের মতোই ছিচকাদুনি হয়েছে, হায় আল্লাহ। আয়াজ আরশিয়াকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে গেল এবং আদুরে গলায় বলল, আমি অনেক অনেক সরি প্রিন্সেস, এই দেখো কানে ধরছি তাও কান্না করে না। আরশিয়া কান্না করতে করতে বলে উঠল, তুমি আরশিয়াকে পচা পচা বলেছো পাপা, তোমার সাথে কাটতি। আমি তোমাকে পচা পচা বলিনি তো আরশিয়া, আমার প্রিন্সেসকে আমি পচা বলতে পারি বলো তো মাম্মা? তুমি তো আমার ভালো মেয়ে। কিন্তু কে শুনে কার কথা? আরশিয়া তো নিজের মতোই কেঁদে যাচ্ছে। আয়াজ কত চেষ্টা করছে আরশিয়াকে থামানোর, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। তখনই আপনি আবার আমার মেয়েকে কাঁদিয়েছেন। আওয়াজ শুনে আয়াজের সামনে তাকালো। সে দেখতে পেল কথা তার শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে এদিকে আসছে। আমি কোথায় কাঁদালাম? তোমাদের মা মেয়ের কোনো কারণের প্রয়োজন হয় কি কান্না করার জন্য? কি বলতে চান আপনি? হ্যাঁ, আমরা ছিচকাদুনে? আপনি এটা বলতে পারলেন? আয়াজ এবার পড়লো মহা ঝামেলায়। আরে তা আমি কখন বললাম? থাক থাক, হয়েছে। আপনাকে আর কিছু বলতে হবে না। দেখে আমার মেয়েকে আমাকে দিন, আর আপনি ফ্রেশ হতে যান। কয়টা বাজে তার খেয়াল আছে? সব কিছুতেই অনিয়ম আপনার। আপনাকে নিয়ে আর পারি না আমি। কথা আয়াজকে বকতে বকতে আরশিয়াকে আয়াজের কোল থেকে তার কাছে নিয়ে নিল। আয়াজ বেচারা বউয়ের কাছে বোকা শুনে মুখটা ছোট করে চলে গেল ওয়াশরুমে ফ্রেশ হতে। কথা এবার মেয়েকে নিয়ে খাটে বসলো। কাঁদে না মা, পাপাকে আমি ইচ্ছে মতো বকে দিয়েছি, তাও কাঁদো কেন? আরশিয়া কাঁদতে কাঁদতে বলে ওঠে, তুমি আমার পাপ্পাকে বকলি কেন? আমার পাপ্পা কষ্ট পাইছে তো। কথা আরশিয়ার কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারলো না। আয়াজের কারণেই মেয়েটা কেঁদেছে, এখন আবার আয়াজকে কেন বোকা দিয়েছে এই জন্য কাঁদছে। তখনই ঘরের মধ্যে প্রবেশ ঘটে 7 বছরের একজন ছেলে। সে ততস্থ পায়ে ঘরে প্রবেশ করে এবং তার সাথে সাথে নুপুরও আসে। ছেলেটা কথার সামনে এসে দাঁড়ালো এবং কিছুটা রাগ নিয়ে বলে উঠল, মাম্মা, আশিয়াকে একটু বকে দাও তো, ও আমার সব রং নষ্ট করে দিয়েছে, সাথে আমার পেন্টিংও নষ্ট করে দিয়েছে। কথা কিছু বলতে নিবে তার আগে আরশিয়া রাগ দেখিয়ে বলে ওঠে, নষ্ট করেছি, বেশ করেছি। তুমি আমার সাথে খেলা করো না কেন? তোর মতো দুষ্টুর সাথে আমি খেলা করব না, তুই পচা। ছেলেটির কথা শুনে আরশিয়া আবারও কেঁদে ওঠে। আরশিয়া পচা পচা না, তুমি মিথ্যা বলছো। আরশিয়া ভালো। না, তুই ভালো না, তুই সব সময় আমাকে জ্বালাস। আজ থেকে তোর সাথে আমার কাটছে। এই বলে ছেলেটা সেখান থেকে চলে যায়। আরিফ ভাইয়া আমার সাথে কাটতে করেছে। আরিফ ভাইয়া। আরশিয়া আরিফকে ডাকতে ডাকতে ঘর থেকে বের হয়ে গেল। কথা এবং নূপুর এতক্ষণ এই পিচ্চিদের ঝগড়া দেখছিল। এবার তারা দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে দেয়। এই দুজনের কি হবে আল্লাহই ভালো জানেন। এই এখন দুজনে মিলে তুমুল ঝগড়া করবে, আবার কিছুক্ষণ পর মিলে যাবে। তাজা বলেছিস। এই আবিরটা না তোর ভাইয়ার সাথে থাকতে থাকতে কেমন যেন হয়ে যাচ্ছে। এই বয়সের বাচ্চারা যেখানে খেলনা নিয়ে থাকে সেখানে এই ছেলেটা নিত্য নতুন জিনিস শেখার তালে থাকে। এটা তো ভালো আপু, দেখবে একদিন আমাদের আবির অনেক বড় কিছু হবে। হ্যাঁ, তাই যেন হয়। পর মুহূর্তে কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে পেয়ে জীবনটা এখন পূর্ণ মনে হচ্ছে রে। কথা ওই দিন হাসপাতালের ওই ঘটনা না ঘটলে আবিরকে আমাদের পাওয়া হতো না। কথা বুঝতে পারলো নূপুরের মনটা আবারও খারাপ হয়ে গেছে। কথা উঠে দাঁড়িয়ে নূপুরের হাতে হাত রেখে বলে উঠল, এখনো কেন মন খারাপ করো আপু? আবির তো তোমাদেরই ছেলে, সৃষ্টিকর্তা ওকে তোমাদের জন্য বানিয়েছিল। তাই তো ওর বাবা মা দুজনেই গাড়ি দুর্ঘটনায় মারা যায়, কিন্তু দেখো ও বেঁচে যায়। আর ওকে তোমরা তোমাদের কাছে নিয়ে আসো, এটা নিয়ে কখনো মন খারাপ করবে না আপু।
এটা সবসময় মনে রেখো। আবির তোমার এবং আবরার ভাইয়ারই সন্তান, বুঝলে? নূপুর অশ্রু চোখে তাকালো কথার দিকে, মুখে হাসি রেখে টেনে মাথা নাড়ল। তখনই আবরারের ডাক শোনা যায়। ওই যে তোর ভাইয়ার ডাকাডাকি শুরু হয়ে গিয়েছে, আমি যাই রে, ওখানে অনেক কাজ পড়ে রয়েছে। এই বলে নূপুর সেখান থেকে চলে যায়। কথা একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবতে থাকে 5 বছর আগের কথা, অতীত। সেদিন হয়তো সৃষ্টিকর্তা নিজে কথার জীবন ফিরিয়ে দেন। সেদিন জামশেদ চৌধুরী যখনই আরশিয়াকে গুলি করতে যাবে তখনই হুট করে আরশিয়ার কান্না থেমে যায়, তার শরীর শীতল হয়ে আসতে শুরু করে। জামশেদ চৌধুরী খান পর্যবেক্ষণ করে বুঝতে পারে আরশিয়ার শ্বাস চলছে না, তাই তিনি মনে করেছিলেন আরশিয়া মারা গিয়েছে। তাই তিনি আরশিয়ার গায়ে আর গুলি চালালো না। এত চমৎকারের সাথে আরও একটি চমৎকার ঘটে কথার জীবনে। সে তার বাক শক্তি ফিরে পায়। জন্মের সময় কথার ভোকাল কর্ডে কিছু সমস্যা হয়, যার ফলে কথার সাময়িক বাক শক্তি হারায়। কিন্তু এখন কথার চিকিৎসার সময় ডাক্তার বলেছে কথার গলার ছোট্ট একটি অপারেশনের মাধ্যমে কথা আবারও তার বাক শক্তি ফিরে পাবে। কথার অসুস্থতায় রওশন আলী খানের অসুস্থতা সব মিলিয়ে প্রায় 1 মাসের মতো তাদের সবাইকে হাসপাতালে কাটাতে হয়। কথা মাঝে মাঝে নিজেকে ভাগ্যবতী মনে করে। রওশন আলী খানের মতো শ্বশুর পাওয়া 4টেখানি কথা নয়। ওই দিন রওশন আলী খান যা করেছিলেন, যেভাবে কথা সাহস জুগিয়েছেন, তা হয়তো অন্য সব শ্বশুরদের পক্ষে সম্ভব নয়। কথার দিন বেশ ভালোই কাটছে। আয়াস তাদের সন্তান ও পরিবারের সকলকে নিয়ে কথা বেশ সুখে আছে। কিন্তু এর মধ্যে আবরার এবং নূপুরের সাথে এক অলৌকিক ঘটনা ঘটে। তারা তাদের সাথে হাসপাতালে থাকা অবস্থায় সেখানে এক দম্পতির গাড়ি দুর্ঘটনা ঘটে, কিন্তু তাদের হাসপাতালে আনতে আনতে দম্পতিটি মারা যায়। শুধুমাত্র বেঁচে যায় তাদের 2 বছরের সন্তান। নূপুর সেদিন বাচ্চাটার কান্না দেখে নিজেকে ঠিক রাখতে পারেনি। সে সেদিন আবরারের কাছে আবদার করেছিল ওই ছেলেটার জন্য। এই তো এখন সেই ছেলেটি আবরার এবং নূপুরের সন্তান। তার নাম নাওফ খান আবির। কথা এবং আয়াজের মেয়ের নাম আশিয়ানা খান কায়রাত। নামটা অবশ্য আয়াজের দেওয়া। আহান এবং ইতির 3 বছরের ছেলে আছে, নাম ইরফান খান। বৃষ্টি এবং আরিয়ানের 2টো সন্তান আছে। ছেলের নাম আভিয়ান খান আমান, যার বয়স 3 বছর, আর মেয়ের নাম বেহেরিন খান আয়রা, মেয়ের বয়স 1 বছর। কথা এতক্ষণ অতীতের কথা ভাবছিল, পরমুহূর্তেই একটা দীর্ঘশ্বাস ফেলে ঘর গোছানো শুরু করলো। কিন্তু এভাবে ঘর গোছাতে কথার ভালো লাগছিল না, তাই কথা তার পছন্দের গান চালিয়ে আবারও কাজ শুরু করলো। কিছু সময় পর হুট করে কথা চালিয়ে রাখা গান বন্ধ হয়ে যায়, আর সেখানে ভিন গান বেজে ওঠে। গান বন্ধ হয়ে যাওয়ায় কথা পেছনে ঘুরে তাকালো, আর তখনই সে দেখতে পেল আয়াস তার মন মতো গান ছেড়ে গামছা দিয়ে তার স্টাইলের কথার পানে তাকিয়ে নাচছে আর গানের সাথে তাল মিলিয়ে গান গাইছে। হে চিকন চাকন মাঞ্জা দোলে গানে তালে তালে, হাসি দিলে টোল পরে তোমার 2টি গালে, চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না, আসলে তুমি আমায় ভালোবাসো না, তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। চাই না আমি টাকা পয়সা, চাই না বাড়ি গাড়ি, তোমায় আমি বউ বানাইয়া নিয়ে যাব বাড়ি, দেখতে তুমি এত সুন্দর তাজা গোলাপ ফুল, কোনো কাজে মন বসে না সব হয়ে যায় ভুল, তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না, তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। গান শেষ হয়ে গিয়েছে। কথা এখনো হতবাক হয়ে আয়াজের পানে তাকিয়ে আছে। তার কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত তা সে বুঝে উঠতে পারছে না। কথাকে এভাবে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে আয়াজ কথার দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে উঠল, বউ, আমি জানি আমি অনেক সুদর্শন একজন পুরুষ, কিন্তু তাই বলে এভাবে আমার দিকে তাকিয়ে থাকবা? আমার বুঝি লজ্জা লাগে না? কথাগুলো বলে আয়াজ একটু লজ্জা পাওয়ার অভিনয় করলো। কথা আয়াজের বাহুতে হালকা চাপড় দিয়ে বলে উঠল, বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে আপনার, কি সব করছেন এগুলো? আমি বুড়ো এটা বলতে পারলে বউ? অবশ্যই আপনি বুড়ো। বয়স কত হয়েছে জানেন আপনার? 35। আর আমার বয়স জানেন? সবে 22। তাহলে বলেন আপনি বুড়ো না?
কথার এহেন লজিক শুনে আয়াস হতবাক। আচ্ছা, তাকে দেখে কি মনে হয় তার বয়স 35? এত সুন্দর চেহারা, তার উপর এত সুন্দর জিম করা শরীর, অফিস কার্যালয়ের সব মেয়েরা তার উপর ফিদা, আর তার নিজের বউই তাকে বুড়ো বলে। এটা মানা যায়? আয়াস কথাকে ঝট করে কোলে তুলে নিল। আরে আরে করছেনটা কি? কোলে নিয়েছেন কেন? নামান আমাকে। নামাবো? হুম, নামানোর প্রশ্নই আসে না। আমাকে বুড়ো বলা, তাই না? চলো দেখাই আমি কতটা বুড়ো হয়েছি। আয়াজ ভালো হচ্ছে না কিন্তু। দিনের বেলা কি শুরু করেছেন? নো চিল্লাচিল্লি মিসেস বেডি। আমাকে বুড়ো বলার ফলাফল দেখাবো তোমাকে। পূর্ণিমা রাত, আকাশে বেশ বড় থালার মতো চাঁদ উঠেছে, চারিদিকে মিষ্টি সুবাস ভেসে আসছে এবং তার সাথে মন জুড়ানো বাতাস। এমনই পরিবেশে কথা ব্যালকনির দোলনায় বসে এবং তার কোলে আয়াস মাথা রেখে শুয়ে আছে। দুজনের দৃষ্টি ওই দূর আকাশে। কথার পরনে গাঢ় লাল রঙের শাড়ি, চুলগুলো ছেড়ে রাখা, কানে আয়াজের সযত্নে গেঁথে রাখা লাল গোলাপ, মুখে নেই কোনো প্রসাধনীর শ্বাস, দু হাতে মুঠো ভর্তি লাল কাচের চুড়ি। আয়াজের পরনে সাদা পাঞ্জাবি পায়জামা। আয়াস কথার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল, অতঃপর কথার হাতে একটা ভালোবাসার পরশ দিয়ে বলে উঠল, হ্যাপি 6th অ্যানিভার্সারি বউ। কথা মৃদু হেসে উঠল। সে কিছুটা নিচু হয়ে আয়াজের কপালে ভালোবাসার পরশ দিয়ে বলে উঠল, হ্যাপি 6th অ্যানিভার্সারি জামাই। আয়াস স্মিত হাসলো। আয়াস এবার তার কণ্ঠে ভালোবাসার মাদকতা নিয়ে বলে উঠল, এই আয়াজ খান যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাকে ভালোবাসি বউ। এই আকাশ যতদিন অক্ষত থাকবে ততদিন তোমার প্রতি আমার ভালোবাসা অটুট থাকবে। এই বাতাস যতদিন পৃথিবীর বুকে প্রবাহিত হবে ততদিন আমার হৃদয়ের প্রতিটা নিঃশ্বাসে শুধু তুমি থাকবে। এই চাঁদ যতদিন আকাশে উঠবে ততদিন তুমি আমার জীবনের আলো হয়ে থাকবে। ইহকাল থেকে শুরু করে পরকাল পর্যন্ত যতটুকু দূরত্ব ততদিন তোমাকে ভালোবাসি বউ। হাসরের দিন অনুষ্ঠিত হতে যতদিন বাকি ততদিন ভালোবাসি তোমাকে। মহান আল্লাহ তাআলা জান্নাতে তার প্রিয় বান্দাদের জন্য যতদিন পুরস্কার সংরক্ষিত রেখেছেন ঠিক ততদিন তোমার প্রতি আমার প্রেম অবিনশ্বর থাকবে। ভীষণ ভালোবাসি তোমাকে বউ। এই আয়াজ খানের ছন্নছাড়া জীবন। জীবনটাকে যে তুমি এত যত্নে এত ভালোবাসায় গড়ে তুলেছ, তার জন্য তোমাকে কৃতজ্ঞ জানানোর ভাষা আমার জানা নেই। তুমি আমাকে বাবা হওয়ার মতো যে সুখ দিয়েছ তা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। সবশেষে একটাই কথা বলবো, যেমন করে সৃষ্টিকর্তার অস্তিত্ব একেবারেই সত্য, তেমনি ভাবেই আমার মনে তোমাকে ঘিরে প্রতিটি অনুভূতি সত্য। ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি তোমাকে। অন্যদিকে নূপুর আবরারের বুকে মাথা রেখে শুয়ে আছে। আমাকে নিয়ে আপনার কোনো অভিযোগ আছে জমিদার সাহেব? আবরার হাসলো, বেশ চমৎকার ভাবে হাসলো, অতঃপর নূপুরের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলে উঠল, অভিযোগ? আমাদের সম্পর্কে অভিযোগ নামে কোনো শব্দ নেই প্রাণ। যা আছে তা শুধু এবং শুধুমাত্র ভালোবাসা। আমি আপনার এত ভালোবাসার যোগ্য নই জমিদার সাহেব। আবরার নূপুরের মাথাটা বালিশে রেখে নূপুরের উপরে ঝুঁকলো, অতঃপর নূপুরের কপালে একটা ভালোবাসার স্পর্শ দিয়ে ভালোবাসাময় কণ্ঠে বলে উঠল, ভালোবাসার যোগ্যতা বলে কোনো কিছুর জায়গা নেই। আচ্ছা বলো তো, প্রাণ ছাড়া কি কখনো কেউ বাঁচতে পারে? তুমি তো আমার প্রাণ, তাহলে আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো বলো? মনে আছে প্রাণ সেদিনের কথা, যেদিন তুমি চোখের জলে ভেসেছিলে শুধু এই ভেবে যে তোমার বিয়ে হচ্ছে এক বয়স্ক লোকের সঙ্গে। সেদিনে তোমার কান্না আমার হৃদয়ে ঝড় তোলে প্রাণ। সেদিন আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম, তাই তো আমি আর আয়াজ মিলে কত কিছু করে সে বিয়েটা ভেঙে দিয়েছিলাম। তারপর হুটহাট আমি তোমার সামনে এসে হাজির হতাম। তুমি ভাবতে হয়তো কাকতালীয়ভাবে দেখা হয়ে যেত আমাদের, কিন্তু না প্রাণ, সবটাই ছিল আমার ইচ্ছের ফল। কারণ তোমাকে না দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো। এরপর তোমার জীবন আমি নিজেকে এমনভাবে জড়িয়ে ফেললাম যে তুমি না চাইতেও আমাকে ভালোবাসতে বাধ্য হয়ে গেলে। আমি জানি তুমি মাঝে মাঝে নিজেকে অপূর্ণ ভাবো, কিন্তু বলো তো প্রাণ, যেখানে আমি তোমার পাশে আছি সেখানে তোমার অপূর্ণতার জায়গা কোথায়? আজ আমাদের একটি ছেলে আছে প্রাণ, যে তোমাকে চোখে হারায়, বড্ড বেশি ভালোবাসে সে তোমায়। তাহলে বলো তো, এই এত এত ভালোবাসা, এত এত যত্ন, এই সব সম্পর্ক সবই কি বৃথা? তুমি কিভাবে ভাবো যে তুমি অযোগ্য? প্রাণ,
তুমি আমার শ্বাস, আমার ভালোবাসা, আমার সমস্ত জীবন। তোমার ছাড়াই আমি এই আবরার ফায়াজ খান সম্পূর্ণ অসম্পূর্ণ। ভীষণ ভালোবাসি তোমাকে, ভীষণ। কানাডার নিস্তব্ধ শীতল রাত, চারপাশে জমে থাকা স্নোফ্লের সাদা চাদরের ঢাকা রাতটা যেন থমকে আছে নিঃশব্দ ভালোবাসায়। এই নীরবতার মাঝে আরিয়ান ও বৃষ্টি ধীরে ধীরে হাসছে। বৃষ্টির হাতখানি আরিয়ান নিজের উষ্ণ হাতের মুঠোয় যত্ন করে ধরে রেখেছে, ঠিক যেন সমস্ত শীতকে ঠেলে সমস্ত জগৎকে পাশে সরিয়ে শুধু তার ভালোবাসার মানুষটিকে আগলে রাখার এক নীরব প্রতিশ্রুতি। নীরবতা ভেঙে আরিয়ান বলে উঠল, বৃষ্টি। আরিয়ান হাঁটা অবস্থায় তার দৃষ্টি সামনে রেখে বলা শুরু করলো, শেষ পর্যন্ত তোমার কথাই সত্যি হলো বৃষ্টি। তুমি একদিন বলেছিলে আমি একসময় তোমায় ভালোবাসতে বাধ্য হব। আমার হৃদয়ের প্রতিটি কোণে থাকবে শুধু এবং শুধুমাত্র তুমি। দেখো, ঠিকই তাই তো হয়েছে। আমি নতুন করে ভালোবাসতে শিখেছি, আর সেই ভালোবাসার নাম শুধু তুমি। আমার হৃদয়ের প্রতিটি কোণায় কোণায় এখন শুধু মাত্র তোমার অস্তিত্ব। সেখানে আর কারো কোনো জায়গা নেই, আর না কখনো হবে। এই দীর্ঘ বছরগুলো আমার পাশে থেকে আমার প্রতিটি দুর্বলতায় আমাকে আগলে রাখার জন্য ভালোবাসি তোমায়। আমার নিঃস্ব জীবনটাকে আবারও ভালোবাসায় পূর্ণ করে তোলার জন্য ভালোবাসি তোমায়। আমাকে বাবা হওয়ার অনুভূতির ছোঁয়া দেওয়ার জন্য ভালোবাসি তোমায়। সব শেষে শুধু একটাই কথা বলবো, ভালোবাসি তোমায় বৃষ্টি। এই অনুভবটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্য। তোমার হাতটা ধরেই আমি তোমার সাথে বাকি জীবনটা একসাথে হেঁটে যেতে চাই। ভীষণ ভালোবাসি তোকে। সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।